ওকে, সো তোমাদেরকে যে ভিডিওটা দেখতে বলা হয়েছিল, একটা তো হলো এই ওয়েভ ফ্রন্ট ডায়াগ্রামে হোমওয়ার্ক ছিল, এটা সাবমিট করছো। ভেরি গুড। তো ওয়েভ ফ্রন্ট ডায়াগ্রামটা করার পরে দেন তোমাদের একটা কাজ ছিল কি, ওই ভিডিও গুলো দেখার। যে ভিডিওটার মধ্যে কি ছিল, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা যে একটা রিলেটিভ টার্ম, ওইটা অনেক ভালোভাবে ফোকাস করা হয়েছে এ লেভেলসে। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের আমরা কয়েক রকমের ফর্মুলা দেখছি, তাই না ওই ভিডিওটায়? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জিনিসটা কি, যে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাইতে সময় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে কয়েক ভাবে লেখা যায়। কিভাবে কিভাবে? ইন টার্মস অফ ভেলোসিটি, ইন টার্মস অফ রিফ্র্যাক্টিভ ইন্ডিসেস, যে এয়ার এর রেসপেক্টে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এয়ার এর রেসপেক্টে ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো এগুলা কি, প্রত্যেকটা জিনিস আমরা একটা স্ট্যান্ডার্ড ধরে নেই। কার রেসপেক্টে ধরবো? এয়ার এর রেসপেক্টে অলওয়েজ হলো আমাদের স্ট্যান্ডার্ড ভ্যালুটা। আর আরেকটা জিনিস কি, অ্যাঙ্গেলের রেসপেক্টে, যেটা আমরা সাইন আই বাই সাইন আর যেমন করে আসতাম, এখন আমরা কি করব, থেটা 1 থেটা 2, যে থেটা 1টা হলো মিডিয়াম 1 এ নরমালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করা হয়েছে, আর থেটা 2 হলো মিডিয়াম 2 তে নরমালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করা হয়েছে, এমন টাইপের ব্যাপার। তো কি জিনিসগুলো ছিল এখানের মধ্যে কয়েক ভাবে বলা যায়। আমরা যদি মিডিয়াম গুলি ওরকম আঁকি, দেখো। সো দিস ইজ দ্য বাউন্ডারি। তো এই মনে করো একটা ওয়েভ আসলো, then this is the normal line. এরপরে এখানে গেল। So this is the actual ray. So এখন এই যে আমাদের দুইটা মিডিয়াম, এটা হলো আমাদের মিডিয়াম 1, এটা হলো আমাদের মিডিয়াম 2। মিডিয়াম 1 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো n1, মিডিয়াম 2 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো n2। মিডিয়াম 1 এ নরমালের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এটা হলো থেটা 1, মিডিয়াম 2 তে নরমালের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে এটা হলো থেটা 2। মিডিয়াম 1 এ ওয়েভের ভেলোসিটি হলো v1, মিডিয়াম 2 তে ওয়েভের ভেলোসিটি কি, v2। ওকে, সো এখন এখানের জন্য যদি আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলা লিখি, কোন সময় n12, এটার মানে কি n12 এইভাবে করে লেখার মানে হলো যে মিডিয়াম 1 থেকে কোথায় যাচ্ছে, মিডিয়াম 2 তে যাচ্ছে নাকি প্রভা? সো 1 n2 মানে হলো মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 তে যখন নাকি লাইট ওয়েভটা যাচ্ছে তখন। এখানে আমাদের ভেলোসিটির রেশিওতে যদি লিখি তো তাহলে কি v1 বাই v2, রাইট? যদি আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রেশিওতে লিখি n2 বাই n1, এন্ড যদি আমরা অ্যাঙ্গেলের রেশিওতে লিখি sin theta 1 ডিভাইডেড বাই sin theta 2। এটাই তো নাকি আনিসা? হ্যাঁ ভাইয়া। ওকে, সো এই ফর্মুলাগুলি যে আমরা একবার ভেলোসিটির রেশিওতে, একবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রেশিওতে, একবার সাইনের রেশিওতে এইভাবে করে করে কেন দিতেছি, বিকজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ইনফরমেশন আমাদের অনেক ওয়েতে এরকম দিতে পারে। আমরা তো ও লেভেলসে জাস্ট অ্যাঙ্গেল নিয়ে করতাম, এখন আমাদের ভেলোসিটি রেশিও বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রেশিও যে কোনো ফর্মেই আসতে পারে, তো যে কোনোটার জন্য আমাদের প্রিপেয়ার থাকা লাগবে। ওকে, তো এখন ওই ভিডিওটার মধ্যে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের এইটা অনেক লম্বা টাইম ধরে বিল্ড আপ করা হয়েছে। তো এই বিল্ড আপের ওখানের মধ্যে যে রিজনিং গুলি দেওয়া হয়েছে, কারো কি ওগুলা নিয়ে কোনো রকমের কনফিউশন আছে? ওই এক্সপ্লেনেশন গুলি নিয়ে কারো যদি কনফিউশন থাকে দেন বলতে পারো, তো তাহলে ওগুলি নিয়ে ডিসকাস করব। অর এইটার পরে আমাদের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের এক্সপেরিমেন্ট ছিল না একটা, যেরকম একটা সার্কুলার গ্লাস ব্লকের বাউন্ডারিতে যদি আমরা সেন্টারের দিকে পয়েন্ট করে লাইটটা ইমিট করি, তো তখন কি করে আনিসা? লাইটটা একদম স্ট্রেট পাস করে চলে আসে। কেন স্ট্রেট পাস করতে পারে? আমরা রেডিয়ালি যখন লাইটটাকে দিতেছি তো তখন কি ট্যানজেন্ট ড্র করলে রেডিয়াস আর ট্যানজেন্টের মধ্যে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, তাই না? সো when the wave hits the boundary at 90 degree, তো তখন কি হবে না, কোন রকমের বেন্ডিং হবে না। আচ্ছা, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে যে ফর্মুলাটা লেখা হয়েছিল ওইটা,
তো এখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ব্যাপারটা কখন অ্যারাইজ করবে বলো তো প্রভা? ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ব্যাপারটা অ্যারাইজ করবে কখন? যখন নাকি লো ভেলোসিটি মিডিয়াম থেকে হাই ভেলোসিটি মিডিয়ামে যাবে, তাই তো? তো তাহলে আমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ব্যাপারটা অ্যারাইজ করবে তখন যখন নাকি কি লো ভেলোসিটি মিডিয়াম থেকে হাই ভেলোসিটি মিডিয়ামে যাবে। ওকে, ভালো কথা। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো যে এখানের মধ্যে কাজটা কি। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ওখানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কত হয়, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান হয়, হ্যাঁ, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান হয় তো তখন অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কত হবে? 90 ডিগ্রি। ভেরি গুড। তো তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ওখানের মধ্যে হবে 90 ডিগ্রি। ঠিক আছে, ভালো কথা। এখন তুমি যেই ব্যাপারগুলো খেয়াল করবে, ফার্স্ট অফ অল এটা এর মধ্যে যাই, কি বলে স্টুডেন্ট বুকের ক্ষেত্রে জিনিসটা বের করি, আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল রয়েছে এখানের মধ্যে আমরা ফর্মুলাটা দেখাবো। এখানের মধ্যে খেয়াল করো যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের এখানের মধ্যে কাজটা কি। যে আমাদের নরমালি যে কোনো ফর্মুলা আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের দুইটা মিডিয়াম এরকম আলাদা আলাদা থাকলে অলওয়েজ এই ফর্মে করব, n1 sin θ 1 ইজ ইকুয়াল টু কি n2 sin θ 2, নাকি প্রভা? এখন তোমার মিডিয়াম 2 তে, ঠিক আছে, যে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা কত ক্রিয়েট হবে? অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন উইল বি 90 ডিগ্রি। তো তাহলে এই যে θ 2 এর জায়গায় কত দেওয়া হলো? 90 ডিগ্রি। আর যেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এর জন্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন 90 ডিগ্রি হয়, ওই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে আমরা কি বলি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এর জন্য থিটা সি। ওকে, গুড ইভিনিং মাশরিক। তো এতটুকু বুঝতে পারছো প্রভা? তো এখন sin 90 এর ভ্যালু কত? 1 না? sin 90 is equal to 1. তো তাহলে n1 sin of critical angle is equal to n2 into 1. তো n2 into 1 লেখা না লেখা একই কথা, তো তার মানে n2 লিখতে পারি। তো তাহলে sin of critical angle will be equal to this. and যদি তোমার কি হয়, সেকেন্ড মিডিয়ামটা মানে কি লেস ডেন্স মিডিয়ামটা, তাই না? সেকেন্ড মিডিয়ামটা কি লেস ডেন্স মিডিয়াম, যেখানে কি ভেলোসিটি বেশি হবে, রাইট? তাহলেই তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা হয়, তাই না? তো এখন যদি তোমার সেকেন্ড মিডিয়ামটা এয়ার হয়ে থাকে তো এয়ার এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত? 1। তো তাহলে n2 এর জায়গায় 1 লিখে দিলে এমন আসে আর কি। সেই জিনিসটা বলা হয়েছে, বুঝছো? sin c is equal to 1/n, যেটা আমরা ও লেভেলসে করে আসছেন। ওকে, তো তাহলে আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম এই যে এই জায়গাটায় কি জিনিস, যে আমরা লাইটটা যখন এমিট করব, লাইটটা কি করতেছে বাউন্ডারিতে এরকম 90 ডিগ্রিতে হিট করতেছে, সো এন্টারিং এর সময় কোন রকমের বেন্ডিং হয় না। কিন্তু এই যে এখানের মধ্যে দিয়ে আসার পরে উপরে মার্কিংটা যদি মুছে দেই, যে এখানে লাইটের পাথটা দেখা দিতেছে, দেখছো? তো লাইটটা কোন পাথ দিয়ে গেল, তো ওখানের মধ্যে কি করা যাবে, সুন্দর মতো অ্যাঙ্গেলটা ডিটারমাইন করা যাবে। তো এইভাবে করে কি করা হয় আমরা এখানের মধ্যে, আনিসা বলতো এই এক্সপেরিমেন্টে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইন্ডিপেন্ডেন্ট। ভেরি গুড। সো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে আমাদের নিজেদের ইচ্ছা মতো বাড়াইতেছি কমাইতেছি, সো তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এটার উপরে ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে কে? অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, নাকি? সো তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো যে কোনো একটা এক্সপেরিমেন্টের গ্রাফ যখন আঁকবো তো তখন কি আসে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা এক্স অ্যাক্সিস আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ওয়াই অ্যাক্সিসে হবে না, কাবিও?
জি ভাইয়া। তো তাহলে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা এক্স অ্যাক্সিসে, তো তার মানে sin থিটা 1 এক্স অ্যাক্সিসে, sin থিটা 2 এক্স ওয়াই অ্যাক্সিসে। তো তার মানে গ্রেডিয়েন্টের থেকে আমরা কি পাবো? ডিরেক্টলি কিন্তু রিফ্র্যাক্টিভ ইনডেক্স পাবো না, কি পাবো? 1 বাই রিফ্র্যাক্টিভ ইনডেক্স। তো তাহলে গ্রেডিয়েন্ট অফ sin থিটা 2 বাই sin থিটা 1 অর গ্রেডিয়েন্ট অফ sin r বাই sin i কি দিবে আমাদেরকে? 1 বাই রিফ্র্যাক্টিভ ইনডেক্স। তো এই জিনিসটা এখানের মধ্যে ওরকম এক্সপ্লেন করা হয়েছিল। তো এটা ভিডিও দেখে মনে হয় না কারো কোন রকমের কনফিউশন থাকার কথা। ওকে, তো এই ব্যাপারটা ছিল। তো একটা এখানের মধ্যে প্রিকশন লিখে রাখা হয়েছে, কি জিনিস? যে অ্যাভয়েড ইউজিং ওয়াইড রে অফ লাইট। যে রে অফ লাইটটা যদি বেশি ওয়াইড হয় তো তখন কি হবে? অ্যাঙ্গেলটা ডিটারমাইন করা, এক্স্যাক্টলি অ্যাঙ্গেলটা ডিটারমাইন করা একটু কষ্ট হবে। ওকে, স্কোয়ার ব্লকও নিতে পারি, ওইরকম রেক্টেঙ্গুলার ব্লক নিলেও কোনো সমস্যা নেই। এখানে এটা দিয়ে দেখাই স্যার, বুঝছো? রেক্টেঙ্গুলার ওই ব্লক নিলেও কোনো রকমের প্রবলেম নেই। ঠিক আছে প্রভা, রেক্টেঙ্গুলার ব্লকে কোনো রকমের সমস্যা নেই। তো এমনিতে রিফ্রাকশনের এই ব্যাপারগুলি আমরা দেখছি। তো এখন আমরা একটা কাজ করব, অলরেডি আজান শুনতে পাইতেছে কয় জায়গায়। তো তোমরা সবাই 7টা বাজে ক্লাস রিজয়েন করবে। আমরা ওখানের মধ্যে রিফ্রাকশন রিলেটেড কারো কনফিউশন না থাকলে ডিসপারশন নিয়ে দেন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন নিয়ে আমরা ডিসকাস করব। তো তাহলে এগুলো টপিক শেষ হয়ে যাবে, দেন উই উইল হ্যাভ দ্য লাস্ট টপিক লেফট ফর ওয়েভস পোলারাইজেশন। ওকে, সবাই 7টা বাজে ক্লাস রিজয়েন করো। ওকে, সো এখন আমরা ডিসপারশনটা নিয়ে ডিসকাস করব। ওকে, তো ডিসপারশনের এখানে আমাদের ব্যাপারটা কি হয় আসলে? আমাদের হোয়াইট লাইট, ওকে, হোয়াইট লাইট অ্যাকচুয়ালি হোয়াইট তো কোনো কালার না, হোয়াইটটা কি? এই 7টা যে আমাদের ন্যাচারালি অকারিং কালার, এই 7টা কালারের কম্বিনেশন হিসেবে আমাদের হোয়াইট লাইট আমরা দেখি। তো হোয়াইট লাইট ইজ আ কম্বিনেশন অফ 7 কালার্স। তো এই হোয়াইট লাইটটাকে যদি কি করে কোন একটা প্রিজমের ভিতর দিয়ে পাস করি তো তখন কি হয়? এটা স্প্লিট করে, যেটা ভেঙে যে এরকম 7টা কালারে ডিভাইড হয়ে যায়। তো এই জিনিসটা যে হয়, এই প্রসেসটাকে কি বলি আমরা? ডিসপারশন বলি। ওকে, তো এখন এই প্রসেসটা আসলে কিভাবে হয়? দিস ইজ অ্যাকচুয়ালি রিফ্র্যাকশন। যে আমাদের এক একটা লাইট, আমাদের রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট, এগুলো কি প্রত্যেকটা কালারের আমাদের ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ আলাদা আলাদা না? আমরা তো ভিজিবল স্পেকট্রাম পড়তে সময় কি পড়ছিলাম মনে আছে? যে আমাদের 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার হলো আমাদের ভিজিবল স্পেকট্রাম, তাই তো? তো তাহলে রেড এর ওয়েভলেন্থ হলো সবচেয়ে বড় আর ব্লু এর ওয়েভলেন্থ হলো সবচেয়ে ছোট, এরকম। তো তাহলে কি এখানে ওয়েভলেন্থটা আমাদের ডিফারেন্ট, মানে কি তাদের ডিউরিং রিফ্র্যাকশন ফ্রিকোয়েন্সি কে চেঞ্জ হবে? ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ হবে না। তো এখন এখানের মধ্যে কাজটা কি? যার নাকি ওয়েভলেন্থ বড় তার স্পিড বেশি হবে, যার ওয়েভলেন্থ ছোট তার স্পিড কম হবে, এমন টাইপের ব্যাপার। তো জিনিসটা কেমন কাজ করে আমরা দেখি। তো এখানে dispersion কি বলতেছে? One of the most well-known phenomena in physics is the splitting of white light into a rainbow of colors by a prism as shown in figure E, মাত্র যেটা দেখে আসলাম। তো আমরা নরমালি কি জানি? n1 sin theta 1 is equal to n2 sin theta 2, মাত্র এই ফর্মুলাগুলো বলে আসলাম। দেন n is equal to c by v। এখন c তো c মানে কি? স্পিড অফ লাইট। আর ভেলোসিটিটাকে কি লেখা যায়? ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ লেখা যায় নাকি? velocity of any wave is equal to what? Frequency into wavelength. তো এখন এখানের মধ্যে খেয়াল করো, if the ray enters the prism from air, তো এয়ার থেকে যদি আসে তো তার মানে কি? আমাদের এয়ার এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স এর ভ্যালু কত কাবিও? 1 না? তো এয়ার এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স এর ভ্যালু হলো 1। তো তাহলে আমাদের ইকুয়েশনটা কি হয়? আমাদের ইকুয়েশনটা এরকম হয়ে যায় যে n1 sin theta 1 is equal to n2 sin theta 2, তাই তো? তো এখন এখানের মধ্যে আমাদের এইভাবে করে লিখছে ব্যাপারটা, খেয়াল করো কি জিনিস?
n1 এই যে নিচে লেখা আছে এই জিনিসটা তোমাদেরকে দেখাই যে n1 sin theta 1 is equal to কি n2 sin theta 2। তো এখন এক নাম্বার মিডিয়াম যদি কি হয় প্রভা, এক নাম্বার মিডিয়াম যদি এয়ার হয়, তো তাহলে এক নাম্বার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত 1। তো তার মানে আমরা লেফট হ্যান্ড সাইডে শুধু কি পাবো sin theta 1। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? না ভাইয়া। আর রাইট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইডে জিনিসটা কি, রাইট হ্যান্ড সাইডে ওখানে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ ইকুয়াল টু হোয়াট, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ ইকুয়াল টু c by f lambda। এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ ইকুয়াল টু হোয়াট, সরি, এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ ইকুয়াল টু c by f lambda। সো তাহলে n2 টা কি লিখছি, n2 টাকে লিখছি c by f lambda। এটা নিয়ে কোনো কনফিউশন আছে আনিসা? না ভাইয়া। ওখানে sin theta 2 এর জায়গায় sin theta 2 লিখছি আর। সো এই যে আমাদের কাজটা কি, নিচে হলো f lambda আর উপরে হলো c into sin theta 2। এখন sin theta 2 কে কি লেখা যায় দেখো তো, sin theta 2 টাকে সাবজেক্ট করলে, sin theta 2 টাকে সাবজেক্ট করলে f আর lambda কি করবে, ইকুয়েশনের ওই পাশে গেলে উপরে উঠে যাবে না? যে sin theta 2 টাকে যদি সাবজেক্ট করি তো sin theta 2 will be equal to what, sin theta 2 will be equal to f lambda sin theta 1 divided by c। ইকুয়েশনের এখানে কি ছিল, উপরে ছিল, তো ইকুয়েশনের আরেক এন্ডে পাঠিয়ে দিলে কি হবে, সে ডিভাইড ফর্মে চলে যাবে, তাই তো? তো এই জিনিসটা sin theta 2 টাকে আমরা সাবজেক্ট করলাম, এতটুকু কি বুঝতে পারছো নাফিস? তো এখানের মধ্যে আমরা sin theta 2 টাকে সাবজেক্ট করলাম বাই টেকিং sin theta কি বলে n1 হলো আমাদের এয়ার, তো তাহলে ওইটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো 1, তো ওইটা রেখে। তো এখন তোমার ফ্রিকোয়েন্সি আর স্পিড অফ লাইট এগুলা তো কনস্ট্যান্ট, তাই না? সো তাহলে ফ্রিকোয়েন্সি এন্ড স্পিড অফ লাইট কনস্ট্যান্ট, এন্ড আমরা কি রাখতেছি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে যদি ফিক্স রাখি, ওকে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে যদি ফিক্স রাখি, তো তাহলে দেখো অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা কার উপরে ডিপেন্ড করে, তাহলে প্রভা ওয়েভলেন্থের উপর নাকি? f and c অলওয়েজ কনস্ট্যান্ট। এখন sin theta 1 এখানের মধ্যে কি, এই যে আমরা ইনসিডেন্ট যে করতেছি, তো আমরা যদি হোয়াইট লাইটটাকে অলওয়েজ এই ডিরেকশনে অলওয়েজ রাখি, তো তাহলে কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা অলওয়েজ ফিক্স থাকতেছে না? তো theta 1 যদি অলওয়েজ ফিক্স রাখি, তো তাহলে theta 2, এই যে দেখো theta 2 টা কি, রেড কালারের জন্য theta 2 এইটা, অরেঞ্জের জন্য এটা হবে, ইয়েলোর জন্য এরকম হবে, এমন কমতে থাকবে। তো তাহলে theta 2 এর ভ্যালু এক এক জনের জন্য আর এক একটা কালারের জন্য এক এক রকম হচ্ছে। theta 1 is fixed, theta 1 fixed, speed of light in air fixed, frequency of the light is also fixed। so তাহলে theta 2 শুধু কার উপরে ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে এখানে প্রভা, ওয়েভলেন্থ এর উপর চেঞ্জ করে। ভেরি গুড। তো তাহলে এই জিনিসটা আমরা দেখাইলাম, কি জিনিস, যে sin theta 2 is directly proportional to what, sin theta 2 is directly proportional to wavelength। সো এই ডেরাইভেশনটা প্রথমে করে রাখলাম। তো এখন কি দেখতেছি, ওয়েভলেন্থ যত বড় অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন তত বেশি, বা theta 2 এর ভ্যালু তত বেশি, ওয়েভলেন্থ যত ছোট অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন তত কম, তাই তো? সো এটা হলো ব্যাপার। তো এখন উপরে যদি আমরা যাই, দেখো এই যে এই কথাগুলি আমরা মাত্র লিখে আসছি, যে এখানের মধ্যে আমরা এখানের মধ্যে এক্সপ্লেনেশনে লিখে আসছি, ওগুলো উপরে বলছে, কি বলছে দেখো, as the frequency stays constant throughout refraction and the speed of light in vacuum must be constant, if we keep the same angle of incidence then the sign of angle of refraction will be proportional to the wavelength। তো তার মানে smaller wavelength will be closer to the normal in the glass prism। এই যে পার্পেলের জন্য বা ভায়োলেটের জন্য theta 2 হলো ছোট, রেড এর জন্য theta 2 হলো বড়। তো তার মানে ওয়েভলেন্থ যত বেশি theta 2 এর ভ্যালু তত বেশি, ওয়েভলেন্থ যত কম theta 2 এর ভ্যালু তত কম। ওকে, তো এই ব্যাপারটাই তারা এক্সপ্লেনেশন দিয়ে বললো, আমরা ফর্মুলা ডেরাইভ করে দেখাই দিচ্ছি। তো এখন এখানের মধ্যে কাজটা কি, এখানে
অন ইমার্জেন্স মানে কি যখন নাকি আবার গ্লাস প্রিজম থেকে বের হয়ে যাবে, এটা কি গ্লাস প্রিজমে এন্টার করতে সময়, তাই না? এটা হলো গ্লাস প্রিজমে এন্টার করতে সময়, মাত্র আমরা যেটা এক্সপ্লেনেশন দিলাম। এখন অন ইমার্জেন্স মানে কি যখন নাকি গ্লাস প্রিজম থেকে বের হয়ে যাবে তখন কি হচ্ছে দেখো, অন ইমার্জেন্স ফ্রম দ্য গ্লাস প্রিজম টেক কেয়ার টু কন্টিনিউ উইথ θ1 অ্যাজ ইন এয়ার। তো তাহলে কি আমাদের θ1টা এয়ারে যেটা ছিল ওইটা নিয়ে আমরা কাজ করব। তো এখন এই যে আমাদের sin θ1 ইজ ইকুয়াল টু এটা ছিল না, দেখো তো sin θ1 ইজ ইকুয়াল টু হোয়াট, sin θ1 ইজ ইকুয়াল টু c sin θ2 ডিভাইডেড বাই f lambda। সো তাহলে এই যে এখানে sin θ1 ইজ ইকুয়াল টু c sin θ2 ডিভাইডেড বাই f lambda, বুঝতে পারছো? তো এখন এখানের জন্য দেখো কি চেঞ্জের কথাগুলি বলতেছে। এখানের মধ্যে বলতেছে the sign of angle of refraction that is θ1 on emergence কি হবে, will now be inversely proportional to the wavelength। মানে ওয়েভলেন্থ যত বড়, যে ওয়েভলেন্থ যত বড় sin θ1 এর ভ্যালু তত ছোট, and vice versa। যে বাকি জিনিসগুলো তো ফিক্স, যে c f n sin θ2 এই যে এই জায়গাটায় ইমার্জেন্সের সময় θ2টা হলো আমাদের ভিতরে আর θ1টা কি বাইরের দিকে, যে যখন নাকি গ্লাস প্রিজম থেকে এয়ারে চলে যাচ্ছে ওই জায়গায়। তো θ1টা হলো এয়ারে আর θ2টা কোন জায়গায়, গ্লাস মিডিয়ামে। এতটুকু কি বুঝতেছো কাবিও? জি ভাইয়া। তো তাহলে θ2 is always in the glass medium আর θ1 is always in the air medium। তো এখানের মধ্যে কাজটা কি, এই যে smaller wavelengths will be further away from the normal, compare this with figure E। তো তাহলে অ্যাঙ্গেল যত ছোট মানে কি sin θ1 এর ভ্যালু তত বড়, তো তার মানে it will be further away from the normal। তো কি বলতেছে, as the angles of incidence on emergence are not all the same due to dispersion when they first entered the glass, the color spreading effect is amplified। যে তখন আরো কি করে, এইখানে তো মাত্র এতটুকু ছড়াইছে, এই যে এতটুকু স্প্রেড করছে, আর এইখানে কি স্প্রেডিং ইফেক্টটা আরো বড় জায়গা জুড়ে হইছে। ওকে, যে কেন, বিকজ এই যে দেখো এখানে কিন্তু আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কম, এই জায়গাটায় কি হবে নরমাল যদি আমরা ড্র করি, এখানে কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা অনেক বড় না, তো এক একজনের জন্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এক এক রকম। বাট যেটাই হোক যখন নাকি গ্লাস থেকে এয়ারে যাবে তখন কি হবে আনিসা, গ্লাস থেকে এয়ারে গেলে the wave will bend away from the normal। তো তাহলে ওয়েভলেন্থ যত বড় তত কম বেন্ডিং হচ্ছে, ওয়েভলেন্থ যত ছোট তত বেশি বেন্ডিং হচ্ছে, মানে তত বেশি away from the normal চলে যাচ্ছে। তো তাহলে বলতেছে কি যে বাই so creating a familiar rainbow or spectrum of colors। তো এই জিনিসটা ছিল আমাদের বেসিক্যালি ডিসপারশন। তো ডিসপারশন জিনিসটা কি, একটা হোয়াইট লাইট বা একটা হোয়াইট কালারকে 7টা রেইনবো কালারে ডিভাইড করে দিচ্ছি আমরা, বাট এটা হচ্ছে কিসের রিজনে, বিকজ অফ রিফ্র্যাকশন। জিনিসটাকে সবাই বুঝতে পারছো এখন? জি ভাইয়া। ওকে, তো তাহলে এখানে রিফ্র্যাকশনের থ্রুতে কি হলো, একটা হোয়াইট কালার যেটা নাকি কম্বিনেশন অফ 7 কালারস ছিল তাকে আমরা ইন্ডিভিজুয়াল কালারসে ডিভাইড করে দিচ্ছি। ওকে, আচ্ছা, তো তাহলে এই জিনিসটা গেল আমাদের ডিসপারশনের কথা। এখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে তো অলরেডি আমরা কথা বলে আসছি, তাই না প্রভা? তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে অলরেডি আমরা জানি। সো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, হোয়াট ইজ দিস? টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ব্যাপারটাই আমাদের হলো যে whenever a wave tends to move from what, whenever a wave tends to move from optically more dense medium to optically less dense medium, তখন কি হবে, away from the normal bending করার একটা টেন্ডেন্সি থাকে। তো তখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যদি কি হয়, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হয়, তো তখন কি হবে, রিফ্র্যাকশন না হয়ে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, তাই না প্রভা? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, ফার্স্ট অফ অল পার্শিয়াল রিফ্লেকশন। এটা কি, যখন নাকি রিফ্র্যাকশনও হয়, ওকে, যখন নাকি রিফ্র্যাকশনও হচ্ছে তখনও কিন্তু কি হবে, পার্শিয়ালি একটা ওয়েভ রিফ্লেক্ট করে থেকে যায়, যে পুরো ওয়েভটা কিন্তু এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে যায় না,
একটু হলেও এনার্জি কি করে থেকে যায়। 100% ট্রান্সমিশন হয়, বাট দ্যাট ইজ ভেরি রেয়ার। তো কি বলতেছে, when waves pass from one medium into another, some wave energy will pass through and some will be reflected. The proportions will depend on the amount of refraction and the angle of incidence. Angle of incidence যত বাড়াবা তত কি হবে, রিফ্লেকশনের টেন্ডেন্সি তত বেশি হবে, বা a greater proportion of the energy will be reflected. তো এখানের মধ্যে কাজটা কি, এই ডায়াগ্রামগুলি আমরা ও লেভেলস থেকে জানি যে ফার্স্টে পার্শিয়াল রিফ্লেকশন, দেন একদম এক্স্যাক্টলি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান, আর যখন নাকি কি হবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হয়ে যাবে, তখন কি হচ্ছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে। এইটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, আছে? ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ক্যালকুলেশন অলরেডি দেখাইছে। এখন অ্যাপ্লিকেশনস অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এগুলা ও লেভেলসে যা যা জিনিস পড়ে আসছে ওগুলাই আসলে, বুঝছো? যে আমরা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ওরকম পেরিস্কোপে ইউজ করতে পারি, বাইসাইকেল রিফ্লেক্টরে ইউজ করতে পারি, দেন এন্ডোস্কোপে ইউজ করতে পারি, এরপরে অপটিক্যাল ফাইবারের মধ্যে ইউজ করতে পারি। অলরাইট, তো তাহলে দিস আর দ্য ভেরিয়াস অ্যাপ্লিকেশনস অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এগুলো নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? কারো ভুলে গেছো যে ও লেভেলসে কি কি পড়ে আসছিল? ভুলে গেলে পরে তখন ওগুলা নিয়ে আমরা ডিসকাস করবো আর কি। আনিসা, কোনো কনফিউশন আছে এগুলা নিয়ে? না ভাইয়া, মনে আছে। আচ্ছা, তো তাহলে এগুলা নিয়ে যদি কোনো কনফিউশন না থাকে, দেন অ্যাকচুয়ালি উই আর ডান উইথ দিস টপিক। জাস্ট আমাদের ওয়েভস এর একটা টপিকে বাকি থাকে পোলারাইজেশন। এই পোলারাইজেশন টপিকটা হলো নিউ একটা টপিক, এন্ড এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কোন একটা ওয়েভ ট্রান্সভার্স নাকি লংগিটিউডিনাল, এই জিনিসটা ডিটারমাইন করা যায় কি দিয়ে, পোলারাইজেশন দিয়ে। যে ট্রান্সভার্স ওয়েভ পোলারাইজেশন শো করে, আর লংগিটিউডিনাল ওয়েভ ক্যান নট বি পোলারাইজড। তো এইসবের ব্যাপারগুলো কিভাবে কি কাজ করে ওগুলা নিয়ে আমরা সামনের ক্লাস থেকে দেখব। ওকে, তো ফর নাও তোমাদের তাহলে যে কাজটা থাকবে, ইউনিট 2 এর বুকলেট কি তোমরা নিছিলা আনিসা? না ভাইয়া। ওকে, তো তাহলে ইউনিট 2 এর বুকলেট ওগুলি কালেক্ট করা লাগবে। এটা হলো একটা কাজ যে আমরা ইলেকট্রিসিটি সলভ করা শুরু করে দিব। ইউনিট 1 তো অলরেডি শেষ, আর তোমাদের কালকে তো অলরেডি টেস্ট আছে, তাই না? কালকে ফ্রাইডেতে তোমাদের টেস্ট আছে এর উপরে, ম্যাটেরিয়ালস এর উপরে। কেন পড়া শেষ হয় নাই? একদম শেষ হয়নি ভাইয়া, প্লিজ পিছো একদিন। হ্যাঁ ভাইয়া, পিছাইলে ভালো হয়। সত্যি। তো কবে দিবা? এই বল, তোরা কবে দিবি? সানডে। সানডে? সানডে তো ক্লাস টাইম, তাহলে পরে ইয়ে করো, স্যাটারডে। তাহলে পরে থার্সডে তে পরীক্ষাটা দাও, ঠিক আছে? থার্সডে তে তো তাহলে পরীক্ষাটা দিবা, এরপরে পরীক্ষাটা তো তাহলে ওরকম টাইম ইয়ে করে ঠিক করা লাগবে। ওকে, সো ফার্স্ট অফ অল ভাইয়া ক্লাস টাইমেই দিব? হ্যাঁ হ্যাঁ, থার্সডেটায় আমি ইয়েতে যাবো আর কি, একটু ওইটা আসলে যাব সকালবেলা, বাট থার্সডে তো রেজাল্ট দিবে, তো তো রেজাল্টের দিনে নরমালি ওরকম ক্লাস নেই না আর কি, বুঝছো? তো তাহলে থার্সডে তে ওই দিন তোমরা পরীক্ষাটা দিয়ে দাও। ওকে, এই প্রেডিক্টেড এর রেজাল্ট নিয়ে কি করব ভাইয়া, বাদ দাও। তো এটাই প্রেডিক্টেড এর আসলে ওদের শুধু শুধু কেন যে কান্নাকাটি করে, এটা তো যা দিয়ে দিচ্ছে স্কুল থেকে ওইটাই নরমালি দিয়ে দেয়, তেমন বেশি চেঞ্জও করে না। বাট এইবার এত পরীক্ষা টরীক্ষা নিল, কি করলো দেখা যাক স্কুল থেকে কেমন কি গ্রেড আসে। তো তাহলে 12 তারিখে তোমাদের ম্যাটেরিয়ালস এর উপরে টেস্ট। ওকে, তাহলে 12 তারিখে যদি ম্যাটেরিয়ালস এর উপরে টেস্ট হয়, তো তোমাদের চেক পয়েন্ট এইটার আমরা কতটুকু পর্যন্ত করছিলাম আনিসা? ডিফ্র্যাকশন পর্যন্ত নাকি? ডিফ্র্যাকশনের চেক পয়েন্ট করছিলাম?
না ভাইয়া এটা করা বাকি। ওকে, তো তাহলে এটা পর্যন্ত করছিলাম, ডিফ্রাকশনের আগ পর্যন্ত, পেজ নাম্বার 107। ওকে, সো তাহলে তোমাদের সানডের জন্য একটা হোমওয়ার্ক দেই, পেজ নাম্বার 110, পেজ নাম্বার 113, এরপরে 3B, এটা প্রথমে করো। 113 এগুলার চেক পয়েন্ট। আর এক্সাম প্র্যাকটিসের কোশ্চেন গুলো অনেক ইম্পর্টেন্ট, ওখানে আমাদের কোশ্চেন পেপারের কোশ্চেন, তো এইগুলা জিনিস ভালো মতো করবো। এক্সাম প্র্যাকটিস অফ 1, এটা 3B। এইগুলো হলো তোমাদের এই সানডের জন্য হোমওয়ার্ক। ওকে, তো এইগুলো এখন পড়া শুরু করে দাও। তো সানডের ক্লাসে আগে এটার সলিউশন ভিডিও দিয়ে দিব, প্লাস তাও কোনো প্রবলেম থাকলে এগুলো নিয়ে ডিসকাস করব, দেন উই উইল স্টার্ট পোলারাইজেশন। ওকে, ঠিক আছে ভাইয়া। সো আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।